আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ১/১১ মানে কুখ্যাত ১/১১, সেই কুখ্যাত ১/১১টি কেবলই মাত্র যে বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছে তা নয়, কেবলই মাত্র খালেদা জিয়াকে সর্বহারা করেছে, তারেক জিয়ার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তাকে দোতলা থেকে ফেলে দেওয়া হয়েছে, ফ্যানের সঙ্গে বেঁধে পিটিয়ে তাকে আহত করা হয়েছে, অথবা তার ভাই আরাফাত রহমান কোকোকে মারতে মারতে তাকে মৃত্যু পথযাত্রী করে ফেলেছে, এটাই নয়। এই ১/১১ আওয়ামী লীগ, বিএনপির সকল রাজনীতিবিদদেরকে রীতিমতো জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। ব্যবসায়ীদের জীবন তছনছ করে দিয়েছিল। এই ১/১১ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক, যেই কলঙ্কে সামরিক আমলা, বেসামরিক আমলা, চতুর ২ নম্বর রাজনীতিবিদ, কিছু সাংবাদিক, প্রথম আলো, ডেইলি স্টারের মতো সংবাদপত্র, বেশ কিছু দালাল এবং ফুরিয়া সবাই মিলে সেই মঈনুদ্দিন ফখরুদ্দীন সরকারের সেই সময়টিতে বাংলাদেশের উপরে যে রীতিমতো ধর্ষণ কর্ম চালিয়েছিল, সেই ধর্ষণ কর্মে অর্থনীতি তছনছ হয়েছিল, গণতন্ত্র তছনছ হয়েছিল, প্রশাসন যন্ত্র, মিলিটারি তন্ত্র তছনছ হয়েছিল, এবং ওটা আমরা এখনো পর্যন্ত আমরা সেই জায়গা থেকে ফিরে আসতে পারিনি। ১/১১ পূর্ববর্তী বাংলাদেশের রাজনীতি আর এখনকার রাজনীতি, ১/১১ পরবর্তী রাজনীতি, এই দুইয়ের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। এই সর্বনাশ যারা করেছে তারা সবাই মোরলেস দেশ থেকে বিতাড়িত। আর কয়েকজন আছেন যারা দৃশ্যপটে নেই, পালিয়ে আছেন, দেশের মধ্যে আছেন কিন্তু পালিয়ে আছেন। দু একজন আছেন যারা অতি চালাক, তারা সমাজে ঘোরাফেরা করছেন, বড় বড় কথা বলছেন, কিন্তু তারা সেই কুশীলব হিসেবে ওই সময়ের যে অপকর্ম, সেই অপকর্মের কারণে তারা মানে অনুশোচনা বোধ না করে আরও একটি ১/১১, আরও একটি ২/১১ ঘটানোর জন্য যে চেষ্টা তারা করেছিল, তার প্রেক্ষিতেই কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেই ঘটনাটি ছিল মূলত ১/১১ ভার্সন 2। ১/১১ সময় যিনি কুশীলব ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এটার প্রধান ছিলেন। ১/১১ সময় যিনি নির্বাচন কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি এখানে উপদেষ্টা ছিলেন, প্রধানতম উপদেষ্টা। সেই ১/১১ সময় মাহফুজুর রহমান, মতিউর রহমান, মাহফুজ আলম, ব্যারিস্টারের মাহফুজ আলম না কি নাম, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তো এরাই এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরিচালনা করেছে গত ১৭ মাস, এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পচিয়ে গলিয়ে ছেড়ে দিয়ে এখন আবার তারেক রহমানের ঘাড়ে ভর করার জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার আগের মঈনুদ্দিন ফখরুদ্দীনকে গাড়ির উপর বসে তারা কিন্তু তাদেরকেও পচিয়েছে। এরকম কিছু লোক আছে যারা রং পরিবর্তন করে এই সমাজে টিকে আছে, আর একটা অংশ বাংলাদেশের মধ্যে পালিয়ে আছে। যেমন আপনি জেনারেল মতিন নামক একজন উপদেষ্টা ছিলেন, সে কি জীবিত না মৃত তাকে তো দেখা যাচ্ছে না। আবার মঈনুদ্দিন, সেনাপ্রধান মঈনুদ্দিন, সেই তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন, ব্রিগেডিয়ার বারী, ব্রিগেডিয়ার আমিন, এরা কোথায় আমরা জানি না, দেশের বাইরে হয়তো কোথাও আছে। তো এই যে একটা উপাখ্যান তৈরি হলো ১/১১, সবাই যার যার মতো করে তারা লজ্জিত, অনুতপ্ত, অনুশোচনা করেছে, কিন্তু একজন লোক বুক ফুলিয়ে চলেছে, দুজন লোক বুক ফুলিয়ে, একজন যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত বুক ফুলিয়ে ঘুরেফেরা করছেন, কিন্তু তিনি ঘোরাফেরা করলেও তিনি সিভিল সোসাইটির সাথে মতিউর রহমান বা মাহফুজ আনাম এদের পর্যায়ে থেকে, বা দেবপ্রিয় ভট্টাচার্য, মানে দেবপ্রিয় ভট্টাচার্য, ব্রিগেডিয়ার সাখাওয়াত, মাহফুজ আনাম, মতিউর রহমান, এই
গ্রুপটি তারা সমাজে ঘুরে বেড়াচ্ছে বিভিন্নভাবে। তারা এলিট সেজে, বুদ্ধিজীবী সেজে, এবং আমাদের এই সমাজ যেটা হয় এদের মধ্যে তো এর বাইরে যারা মোটামুটি আমলা কামলা নজরে ছিলেন তাদের মধ্যে দুটো গ্রুপ হয়েছে। একটা হলো বাংলাদেশে একেবারে চুপ হয়ে গেছে, আর একটা গ্রুপ হলো বিদেশে পালিয়ে গেছে। তো এই যে টোটাল গ্রুপের মধ্যে ইউনিক একটা পিস ছিল, মানে আমি যাদের নাম বললাম তাদের সবার থেকে আলাদা। তিনি মাসুদ উদ্দিন চৌধুরী। 111 সরকারের পতনের পরে আওয়ামী লীগ সরকার যখন এলো তখন যাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছিল বা বাংলাদেশে যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছিল তাদের বাইরে গিয়ে এই মাসুদ উদ্দিন চৌধুরীকে পুনর্বাসন করার চেষ্টা করা হয়েছে। তাকে রাষ্ট্রদূত বানানো হলো অস্ট্রেলিয়াতে, তারপর তাকে এমপি বানানো হলো। এতে সে সন্তুষ্ট ছিল না। সে করল কি, আওয়ামী লীগের যে সকল সিন্ডিকেট ছিল, ম্যান পাওয়ারের সিন্ডিকেট, এই যে মালয়েশিয়াতে যে ম্যান পাওয়ার জনশক্তি রপ্তানি, এই একটা রপ্তানির কেসে প্রায় 30,000 কোটি টাকা, আবার বলছি 30,000 কোটি টাকা, এই একজন আছে। তারপরে আর একজন হলো ওই বেনজির সাহেব নাম, সংসদ সদস্য ছিলেন মানিকগঞ্জের এদিকের কোথাও। আর একজন হলো নূর আলী। এরকম 6-7 জনের যেটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মধ্যে এই জেনারেল মাসুদও ঢুকে যায়। ঢুকে গিয়ে ওই যে 30,000 কোটি টাকা শুধু একটা কেসে তারা এই অপকর্ম করেছে, এর বাইরে আরও কত কি করেছে। এরপর বাংলাদেশে এসে সেই গুলশানের খুব বড় একটা জায়গাতে লিংক রোডে সে বিরাট একটা রেস্টুরেন্ট সে দিয়েছে, দিয়ে সে বুক ফুলিয়ে চলছিল যে জীবন তার এভাবেই যাবে। আর গত 17 মাসে সে বুক ফুলিয়ে চলছে। এই কারণ হলো যে ডক্টর ইউনূসের সরকার তো ছিল বেসিক্যালি 111 ভার্সন 2। কাজে 111-এর যারা কুশীলভ তাদের তো এই সময়তে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। সবাই যেভাবে দাপট দেখেছে সেও দাপট দেখিয়েছে। এর মধ্যে তারেক রহমান চলে আসছে এবং সে যে রাতারাতি তাকে গ্রেপ্তার করবে সে ভাবতেও পারেনি। তার আগেই কিন্তু সে গ্রেপ্তার হয়ে গেছে। এখন এই লোকটিকে গ্রেপ্তার করাটা কি ঠিক হলো কিনা তারেক রহমান সাহেবের, এটা হলো প্রশ্ন। ঠিক মানে কি? এই লোকটিকে যদি গ্রেপ্তার করা না হতো তারেক রহমান সাহেব ক্ষমতায় থাকতে পারতেন না। তাকে আবার আরেকটি 111 ভার্সন 3, 111 ভার্সন 1-এ সে ক্ষমতাচ্যুত হয়েছে, 111 ভার্সন 2-তে ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনা, আর 111 ভার্সন 3-তে তারেক জিয়া আবার ক্ষমতাচ্যুত হতেন। এরা থেমেছিল না, এবং এখনো পর্যন্ত কিন্তু তারা থেমে নেই। কাজে শুধু মাসুদ উদ্দিন চৌধুরী না, এর সঙ্গে সঙ্গে অন্য যারা আছেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের বিরুদ্ধেও যদি তারেক রহমানকে সাস্টেন করতে হয়, বাঁচতে হয়, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ ম্যাসাকার হয়ে যাবে, রীতিমতো ম্যাসাকার হয়ে যাবে। আমি এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছি যে রাজনীতি কোনো, যাকে বলা হয়, ধর্মীয় বাণীর ওয়াজ নসিহত নয়। রাজনীতি একটা যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে আপনাকে পরাজিত হতে হবে অথবা বিজয়ী হতে হবে, এবং আপনি যখন বিজয়ী হবেন প্রতিপক্ষকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিতে হবে অথবা পরিপূর্ণভাবে তাকে শাস্তি দিতে হবে। এর বাইরে মাঝামাঝি আর কিচ্ছু নেই। এই হলো অবস্থা। তো সেই অর্থে এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে, ধরে নিন যে 111 ভার্সন 3-র জন্য আর একটা প্রস্তুতি চলছে। আর সেই প্রস্তুতি যদি শুরু হয়ে যায়, সেই প্ল্যাটফর্মটা যদি কাজ করে, তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না, নাম গন্ধটি পর্যন্ত থাকবে না, নির্বংশ হয়ে যাবে। এক, কাজী তিনি যেটি করেছেন সঠিক কাজ করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হলো যে 111-এর সময় যেভাবে তারেক রহমান সাহেব বা পরিবারের যারা লোকজন রয়েছেন তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, এটা আসলে একটা হতোদ্যম। ধরুন আপনি রাস্তাঘাটে চলছেন, পরিবার পরিজনের সামনে আপনাকে আচ্ছা মতো চড়াই দেওয়া হয়েছে, পিটিয়ে দেওয়া হয়েছে, আপনাকে উলঙ্গ করা হয়েছে, আপনার টুনটুনি ধরে ঝুলানো হয়েছে, আপনার ঝুনঝুনি ধরে ঝুলানো হয়েছে, আপনাকে সুড়সুড়ি দেওয়া হয়েছে। এই জিনিসগুলো তো আপনি ভুলতে পারবেন না। আপনার পায়ু পথে মোমবাতি ঢুকিয়ে দেওয়া হয়েছে,
এই জিনিসগুলো আপনি ভুলতে পারবেন না। জাস্ট একটা উদাহরণ আমি দিলাম। এবং এই ঘটনাগুলো আবার আপনার আপনজনের সামনে করা হয়েছে। আপনার স্ত্রী, পুত্র, সন্তান তাদের সামনে করা হয়েছে যেন সো দ্যাট আপনি কোনোদিন পরিবারের কাছে মাথা তুলে দাঁড়াতে না পারেন। তো যখন আপনার ক্ষমতা হবে, ক্ষমতা দিবে, তখন আপনার এর প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ না নিলে আপনি আসলে কাজ করতে পারবেন না, আপনি দাঁড়াতে পারবেন না। এই যে শেখ হাসিনা, আপনি যে যতই বলেন না কেন, সে দুটো কাজ করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধে রাজাকারদের বিরুদ্ধে যে বিচার করেছে, এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলবে শেখ হাসিনা রাইট। দ্বিতীয়ত হলো তার পিতার হত্যাকারীদেরকে সে নির্মমভাবে বিচার করেছে, নির্মমভাবে বিচার করেছে। এবং যে যত কথাই বলুক না কেন, অনেকে বলে সে নিষ্ঠুর কাজ করেছে, নির্মম করেছে, অনেকে বলে যে সে নিজের হাতে জবাই করেছে। হোয়াট ডাজ ইট মিন? কর্নেল ফারুক, কর্নেল রশিদকে সে নিজের হাতে জবাই করেছে, ইত্যাদি ইত্যাদি কথা। সে রক্ত নিয়ে হোলি খেলেছে। ফার্স্ট থিং হলো যে সে প্রতিশোধ নিয়েছে। আর প্রতিশোধ নেওয়ার কারণে তার যে রাষ্ট্রনীতিক ক্ষমতা, তার যে জিঘাংসা, এটাকে তার আশেপাশের লোক জমের মতো ভয় পেয়েছে। জমের মতো ভয় পাওয়ার কারণে তার প্রতিদ্বন্দ্বীরা তাকে জমের মতো ভয় পেয়েছে। এই ফলে সে যেটা বলতো ওটা পাখির মানে বুলেটের গতিতে সেটা বাস্তবায়িত হতো। সে যদি বলতো যা, দৌড়ে চলে যেত। সে বলছে আয়, দৌড়ে চলে আসছে সবাই। সে বলছে কাউকে যদি বলতো শুয়ে পড়, শুয়ে পড়, লুলঙ্গ হয়ে যা, সঙ্গে সঙ্গে কাপড় চোপড় খুলে, সে বুঝতো না যে আমার বয়স ৬০ বছর, বলছে উলঙ্গ হয়ে যা, সঙ্গে সঙ্গে জ্যাঙ্গের সহ খুলে দিত, দে, সব কিছু দিয়ে দিত, দিলাম, সব কিছু দিয়ে দিত। ফলে কি হলো, ১৫ বছর এক হাতে দেশ শাসন করেছে। তারপরে এখনো দেশের বাইরে গিয়ে দেখেন আপনার, তার কিন্তু ভাবসাব কমেনি, তার ক্ষমতা আগের চেয়ে বেড়েছে। সে এখন দিল্লির রাজপ্রাসাদে থেকে এখনো যেভাবে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, যেভাবে গালাগাল করছে, মানে এটা সে কখনোই করতে পারতো না যদি তারেক রহমান সাহেবের সাথে যে আচরণ করে, অর্থাৎ তাকে যদি ধরে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হতো, তাকে যদি এভাবে ফ্যানের সঙ্গে টানানো হতো, তাকে যদি এভাবে আছাড় দিয়ে দোতলা থেকে ফেলে দেওয়া হতো, গিয়ে দেখতেন যে সে দিল্লি থেকে কথা বলতো না, কথা বলতে পারতো না। আবার যদি সে কোনো কারণে তারেক রহমান সাহেবের মতো ফিরে আসতো, ফিরে আসার পরে মানে সে আসলে কথা বলতে পারতো না। তো এখন এই যে বড় কথা বলতে হলে তো তার সাহস থাকতে হবে। তারেক রহমান সাহেবের যদি শাসক হিসেবে তার মানে সাহস ফিরে পেতে হয়, তারেক রহমানের শত্রু যারা আছে তাদের মনে যদি ভয় ধরাতে হয়, আর শত্রুরা যদি যখন তাকে ভয় পাবে, সঙ্গে সঙ্গে দেখবেন যে তার আশেপাশে যারা লোকজন আছে তারাও জমের মতো ভয় পাবে। এবং রাজাকে যদি ভয় না পায়, সেখানে আর যা হোক না কেন শাসন হয় না। রাজা কখনো দুলাভাই হয় না, রাজা কখনো শ্যালক হয় না, রাজা কখনো কারো বিয়াই হয় না, বিআইন হয় না, রাজা রাজা। তো এই যে তার যে রাজস্বিকতা, সেই রাজস্বিকতা রক্ষা করার জন্য এই মাসুদউদ্দিনের মতো যে সমস্ত লোকজন আছে তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে, প্রতিশোধ নিতে হবে দৃষ্টান্তমূলক, যেন নেতাকর্মীরা বুঝে যে না, নেতার জেহান আছে, হ্যাডম আছে, জোশ আছে। এবং প্রত্যেকটা লোকের কাউকে ছাড়াছাড়ি নাই। যেমন শেখ হাসিনা কাউকে ছাড়েনি, এতে তার লস হয়নি। সে তার প্রতিপক্ষ কাউকে ক্ষমা করেনি। এমনকি তার নিজের দলের মধ্যে প্রত্যেকটা লোক, তোহাল সাহেব, আমু সাহেবের মতো লোক, সুরঞ্জিত সেন গুপ্তের মতো মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত ইয়ানফসি ইয়ানফসি করাই ছাড়ছে। তারেক জিয়াকেও ঠিক যদি ক্ষমতায় থাকতে হয়, ক্ষমতায় টিকতে হয়, তাহলে ঠিক সেম কাজ করতে হবে। একটা বেইমান, একটা মুনাফেক, একটা দালাল মানে যদি বেশি শাস্তি দিতে হয়, সেই গ্ল্যাডিয়েটর সিনেমার মতো, তাহলে তাকে মন্ত্রী পরিষদে নিতে হবে, ঘরের মধ্যে ঢুকতে হবে, উঠতে বসতে অপমান করতে হবে, চর থাপ্পড় মারতে হবে, কিল ঘুষি মারতে হবে, এবং এই জন্য আলাদা বাহিনী ভাড়া করতে হবে। তবুও নিজ দলের বেঈমানদেরকে পুরো শেষ করে দিতে হবে, যেন মায়ের হবে চাপা মায়ের কেউ টের না পায়। আদারওয়াইজ সে টিকতে পারবেন না, তিনি টিকতে পারবেন না। তো সেই দিক থেকে এই যে মাসুদউদ্দিনের সাথে সাথে একে আচ্ছা মতো টাইট দিয়ে, এর সাথে সাথে যারা ছিল বিভিন্ন জায়গাতে, যারা যেখানে আছে বাংলাদেশের মধ্যে যারা আছে, একটাও যেন পালাতে না পারে। একটা সিঙ্গেল লোক যেন যেখানে থাকে সবাইকে এখন মিডিয়ার সামনে আনতে হবে। এবং তা না করলে এই যে ওনার যে অর্জন, সে অর্জনটা থাকবে না।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।